মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। ছাত্র জনতা আমাকে একটা সম্মানী জায়গায় রাখছে, আমাকে একটা চাকরি দিতে হবে। তোর যে যোগ্যতা, হাতে বড় জোর তোর পাবলিক টয়লেটের দারোয়ানের চাকরি দেওয়া যায়। বাথরুমে ঢোকার সময় এখন স্যালুট দিবি, বাইরে নেওয়ার সময় এখন স্যালুট দিবি। এখন যদি চাকরি করো, যদি এই বাংলাদেশে যদি অপরাধ, তাহলে তো দেখা যায় চাঁদাবাজি করাটাই দরকার। বাড়া ফাও কথা কইস না, চান্দা তুলতেও একটা যোগ্যতা লাগে, যে যোগ্যতা তোমার ভিতরে নাই। চান্দা চাইতে যাইও, সাউয়া টেংরি মেংরি ভাঙ্গে লাই। লোডশেডিং তো আজকে বললাম না, বৃষ্টি পড়তেছে, লোডশেডিং বোধ হচ্ছে না। আজকে মনে হচ্ছে কারেন্ট না থাকলেও সমস্যা নাই। আর হলো পছন্দের সরকার ক্ষমতায় থাকলে লোডশেডিং মনে হয় না। আনুষ্ঠানিকভাবে আন্দোলন সংগ্রামের বিষয়ে আমি এই যে ক্রাইসিস মোমেন্টে এত ছাত্র আন্দোলন লিড করেছি, জামাতের শিবিরের কারোর সাথে আমার কখনো আন্দোলন সংগ্রাম নিয়ে আলাপ আলোচনা নেই। তাদের পরামর্শ আমি কখনো আমার সাথে সুযোগ হয় নাই কিংবা গ্রহণ করি নাই। তাদের আন্দোলনকে আমি রেকগনাইজ করি। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীর কন্যার পরিচয় জানি, জাইমা রহমান, তাই না? ডক্টর শফিকুর রহমানের সন্তানের পরিচয় কি? জঙ্গি। কি জঙ্গি হিসেবে গ্রেপ্তার হয়েছে না? গ্রেপ্তার হয়েছে না? জাইমা রহমানের নামে এ ধরনের কোনো অভিযোগ আছে? এই যে আমির হামজার মতো ফালতু লোকদের সংসদে ঢুকাইছে, এটা কি উচিত হয়েছে? কেন বলেন? এটা উচিত হয়েছে? অন্তত আমির হামজাকে দেশের মানুষ সংসদে যাক, এটা তারা করেন। কিভাবে করলো? একটা বড় রাজনৈতিক দলকে নির্বাচনে বাইরে রেখে সিস্টেমে তারা এটা করে ফেললো। কোন কি? যদি তোমাদের যোগ্যতা কিছু থেকে থাকে তাহলে তোমরা এরকম ব্যাংক করো, বিশ্ববিদ্যালয় করো, নিজেরা কিছু করে তারপরে খাও। কিন্তু খাবে কেমনে? তারা তো চাঁদায় ব্যস্ত। রাস্তাঘাটের মানুষের কাছ থেকে প্রতিষ্ঠিত কোনো জিনিস থাকলে সেইটা যারা নিয়ে ব্যস্ত, তারা এই সকল ব্যাংকের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চায় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মাননীয় স্পিকার, আমি আরো ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্যে। আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া কত লক্ষ মানুষের ভালোবাসা, দোয়া, সহযোগিতা আমার পাশে ছিল। একটা দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে এইটা বুঝবার সৌভাগ্য আমার হতো না। আমাদের স্কুলের সম্মান বাড়িয়ে তুলতে হেলিকপ্টার মিলন স্যার আমাদের জন্য কর্তব্য। শেখ হাসিনার কথা বলছেন, শেখ হাসিনা তার জীবদ্দশায় বাংলাদেশে কোনোদিন আসবে না। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। লিখে রাখেন আপনারা, আসবে না। না না, আসবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চাই শেখ হাসিনা বাংলাদেশে আসুক। প্রত্যেকটা মানুষ চাই শেখ হাসিনা বাংলাদেশে আসুক। শেখ হাসিনার লোকেরা যারা আছে তারাও চায় শেখ হাসিনা বাংলাদেশে আসুক। আবার বিএনপি, জামাত, ওএনসি তারাও চায় শেখ হাসিনা বাংলাদেশে আসুক। শেখ হাসিনা বাংলাদেশে আসুক না, এইটা মনে হয় 1% মানুষও চায় না যে সে বাংলাদেশে না আসুক। দালাল ঋণ নাই, হ্যাঁ? মানে স্পিকার, এই হাউসের মধ্যে ঋণগ্রস্ত না এমন কেউ আছে? আপনারা এই টেলিভিশন, গাড়ি, এইগুলোর ডে টু ডে বেসিসে কোনো না কোনো ঋণ তো সবাই থাকে, হ্যাঁ? ঋণ নাই, হ্যাঁ? ও তো তাইলে ব্যাংক করেছেন কি জন্য? এইটা কি কোনো কথা? তাইলে ব্যাংকটা করেছেন কি জন্য? কার জন্য? বলতে পারবো। ছাত্রদল করতাম, দেখেছিলাম তিনি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাচ্য অক্সফোর্ড বানিয়েছিলেন। ইনশাল্লাহ বিএনপি যে কয়বার ক্ষমতায় থেকেছে জনগণের প্রত্যাশা অনুসারেই কাজ করেছেন। তারেক রহমান সাহেব এই 3-4 মাসে জনগণের নেতাতে পরিণত হয়েছে। কোন কি? আমি কালকেই ফেসবুকে দেখতেছিলাম যে কয়েকটা অনলাইন মিডিয়া নিউজ করেছে যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এবং তাদের অনুসারীদের আমলে এরকম রাষ্ট্রনায়কদেরকে দেখা যেত। লিফটের সামনে দাঁড়িয়ে আছি, লিফট আসবে, 2-3টা লিফট, খুব লিফটের সামনে দাঁড়িয়ে আছি, লিফটের জন্য অপেক্ষা করছে। আমার পাশে এসে আরেকটি লোক দাঁড়ালো। লোকটি দাঁড়ালো তো লোকটিকে দেখেই বোঝা যাচ্ছে, ওর ড্রেস দেখেই বোঝা যাচ্ছে যে ইন্দোনেশিয়ান।
মালয়েশিয়ান হলেও হতে পারে, তবে মোটামুটি ভাবে বলা যায় ইন্দোনেশিয়ান, ওরা যেরকম ক্যাপ ট্যাপ করে ওরকম। তো লোকটি আমাকে দেখলো, আমাকে দেখে তারপরে আমাকে বললো কোন দেশ, খুব সংক্ষেপে বললো উইচ কান্ট্রি, এইভাবে বললো। তা বললাম বাংলাদেশ। লোকটা 2 সেকেন্ডের মধ্যে আমাকে বললো ও বাংলাদেশ জিনিসটা রেকগনাইজ ওভাবে করলো না, কিন্তু ওর সাথে সাথে বললো ও জিয়াউর রহমান। আমার নিজের সাথেই ঘটনাটা ঘটলো। ও বললো যে ও জিয়াউর রহমান, মানে জিয়াউর রহমান বলতেই তারা বাংলাদেশ বুঝতো, বাংলাদেশ বলতেই মুসলমান দেশগুলো জিয়াউর রহমান বুঝতো। আচ্ছা, 2 জন বা 3 জন ব্যক্তির জন্য উনি বিএনপিতে চলে এসে একটা পার্টির সম্পূর্ণ মহাসচিব থেকে, মহাসচিব লেভেল থেকে হুট করে নির্বাচনের আগে, এবং সেখানে কিন্তু স্পষ্ট, আপনি একটু আগে বলেছেন যে রাজনৈতিক আদর্শ পরিবর্তন করা যায়, সেটা ভিন্ন জিনিস, কিন্তু ওনার চেয়ারম্যান যে জনাব নুরুল হক নূর সাহেব, তিনি স্ট্রেট ফরওয়ার্ড বলেছেন যে এটা একটা রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে, এবং বারবার বলেছেন যে মার্কা যেহেতু ভিন্ন, এখন যেহেতু দাড়িপাল্লা ধানের শীষ এটা হচ্ছে মানুষের কাছে জনপ্রিয় একটা বড় মার্কা, সেই জায়গায় যদি ওনাদের ট্রাক মার্কা নিয়ে যায় তাহলে হতে পারবে না, তাই তিনি ওইটাকে নিয়েছেন। যদি তাই হয় যে ওনার স্বার্থে দানের শীষ নিয়ে ওখানে গিয়েছেন, ওনার স্বার্থে নির্বাচিত হওয়াটা ফরজ, ওনাকে নুরুল হক নূরকে প্রতিষ্ঠিত করার জন্য, গোপন এজেন্ডা বাস্তবায়নের জন্য গুপ্তভাবে তাকে নিয়োগ দিয়ে তার মাধ্যমে নুরুল হক নূরের পারপাস সাফ করা দরকার, এইটাই যদি উদ্দেশ্য হয় বিএনপিতে যোগ দেওয়া, তাহলে তাকে বড় গুপ্ত আপনাকে বলতেই হবে। রাশেদ খান নামে একটা লোক আছে না, এটা কাবিলের প্রেতাত্মা। কাবিলের সাথে ওর জীবনের মিল আছে। রব্বুল আলামিন বলেন কাবিল হাবিল ওই দিন বলেছিল, ভাই আপনি যদি সত্যি ইচ্ছা করে এগুলো আমার সাথে করেন, পরিবারের, সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক মহলে আমাদেরকে যদি শুধু কালার করতে চান, এ বাংলাদেশে বহু হাবিলকে আজ আমরা দেখতে পাচ্ছি। হাবিল হয়তো নেই কিন্তু তার প্রেতাত্মা আছে, কাবিল হয়তো নেই কিন্তু কাবিলের প্রেতাত্মা আছে। আমি নাম ধরেই বলছি, কাবিলের প্রেতাত্মা বাংলাদেশে ঝিনাইদহ এ রাশেদ খান নামে একটা লোক আছে না, এটা কাবিলের প্রেতাত্মা। রাশেদ খান হচ্ছে প্রচন্ড ক্ষমতালোভী একটা ছেলে, প্রচন্ড স্বার্থপর একটা ছেলে। আপনি একটাবার চিন্তা করেন তো যে আপনি বাংলাদেশের একটা নিবন্ধিত রাজনৈতিক দলের জেনারেল সেক্রেটারি, এবং সেই সাধারণ সম্পাদকের চেয়ারে থাকা অবস্থায় আপনি আপনার হাজার হাজার নেতাকর্মীর কথা চিন্তা না করে আপনি আরেকটা দলে যোগ দিয়ে আপনি এমপি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে গেলেন। কিন্তু আপনি এটা মনে করলেন না যে আমি আজকে রাশেদ খান, আমি আজকে সাধারণ সম্পাদক হয়েছি, আমি আমার একার কৃতিত্বের মধ্য দিয়ে হই নাই। আমার এই পদ, আমার এই ক্যারিয়ার গড়ার পিছনে আমার দলের হাজার হাজার নেতাকর্মীর স্যাক্রিফাইস আছে। তাহলে আমি যখন আমার এই সহকর্মী নেতাকর্মীদের কথা বিন্দু পরিমাণ চিন্তা না করে শুধুমাত্র নিজের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আরেকটা দলে যোগ দেব, এরপরে বড় বড় কথা বলবো, মানে এর চাইতে লজ্জাজনক ইতিহাস রাজনীতির মাঠে আছে বলে আমি মনে করি না। তো সুতরাং সে একটা মারাত্মক রকমের স্বার্থপর এবং ক্ষমতালোভী একটা ক্যারেক্টার রাজনীতির মাঠে। আমি মনে করি এই ক্যারেক্টারগুলো রাজনীতির মাঠে জীবিত থাকলে রাজনীতিতে জনগণের কল্যাণ নয় বরং অকল্যাণ হবে। রাশেদের অক্সিজেনই হচ্ছে আমরা। রাশেদ তো মানে পৌঁছে গেছে, সে কি কোথাও আছে? সে এখন বেঁচে থাকতে হলে আলোচিত যাদের এখন সুনাম আছে, গ্রহণযোগ্যতা আছে, তাদের বিরুদ্ধে কারো না কারো বিরুদ্ধে একটা মিথ্যাচার করলে একটু ভাইরাল হওয়া যাবে, একটু আলোচনায় থাকবে, তার এখন আলোচনায় থাকা দরকার। সে অক্সিজেন পাচ্ছে না। সে একবার হান্নান মাসুদের বিরুদ্ধে, একবার হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে, একবার নাহিদ ইসলামের বিরুদ্ধে, একবার আসিফ মাহমুদের বিরুদ্ধে, সে প্রতি সপ্তাহে এক একটা বয়ান নিয়ে হাজির হয়, এক একজনকে নিয়ে হাজির হয়। এটা তার কাজ, তাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। সে অলরেডি গন। সে যা করতেছে, সে জাস্ট হচ্ছে কোনো মতে সমুদ্রে ডুবন্ত একজন নাবিক, সে কোনো মতে একটা ভেলা কাঠ ধরে বেঁচে থাকার চেষ্টা করতেছে, একটু অক্সিজেন নেওয়ার চেষ্টা করতেছে। সেটা এখন আমার বিরুদ্ধে বলে, হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বলে, নাহিদ ইসলামের বিরুদ্ধে বলে, আসিফ মাহমুদের বিরুদ্ধে বলে, মানে যেগুলা বললে সে একটু অক্সিজেন পাবে, তাকে বাহবা দিবে, তার মানে আমাদের যারা সমালোচক আছে, বিরোধী গোষ্ঠী যারা আছে, বিএনপি সহ যারা আছে, তো সে সেই কাজটা করতে